ওয়েলকাম এই নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা সার্কিট 2 বই অধ্যায় 2 এসি সার্কিটের পাওয়ার হিসাব যে অধ্যায় আছে সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, এই অধ্যায়টার নাম হচ্ছে এসি সার্কিটের পাওয়ার হিসাব, অর্থাৎ পাওয়ার নিয়ে এখানে আলোচনা হবে। তো পাওয়ার কি? কাজ করার সামর্থ্যকে বা কাজ করার হারকে আমরা পাওয়ার বলি। কিন্তু বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে? বৈদ্যুতিক পাওয়ার হচ্ছে বৈদ্যুতিক সার্কিটের মধ্যে দিয়ে বৈদ্যুতিক শক্তি স্থানান্তর হওয়ার হারকে আমরা বৈদ্যুতিক পাওয়ার বলি। পাওয়ার সমান সমান আমরা এতদিন জানতাম পি ইকুয়াল টু ভিআই, অর্থাৎ ভোল্টেজ ইন্টু কারেন্ট। ঠিক, এটা ছিল ডিসি কারেন্টের ক্ষেত্রে। যদি ডিসি বলতাম ডিরেক্ট কারেন্ট, সেই ক্ষেত্রে পাওয়ার নির্ণয় করার সময় পিগুলো ভিআই সূত্র ইউজ করতাম। কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার তিন প্রকার। কী কী? অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার। এগুলো কি খায় না মাথায় দেয়, এগুলো কীভাবে আসো সবই আমরা জানবো। তার আগে তোমাদের অতি সংক্ষিপ্ত একটা কোশ্চেন প্রায় আসে, সেটা হচ্ছে পাওয়ার ত্রিভুজ। এটা কি? এটা আমরা আগে অঙ্কন করা শিখবো, তারপর এটা ব্যাখ্যা যাবো। তো দেখো পাওয়ার ত্রিভুজটা কীরকম। তো দেখো পাওয়ার ত্রিভুজ বা পাওয়ার ট্রায়াঙ্গেল, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এই সমকোণী ত্রিভুজ ভূমিতে থাকবে অ্যাক্টিভ পাওয়ার, লম্বতে থাকবে রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অতিভুজে থাকবে অ্যাপারেন্ট পাওয়ার। তো আমরা এটা বসাই। তো দেখো, এটা হচ্ছে আমাদের পাওয়ার ত্রিভুজ। সেই পাওয়ার ত্রিভুজ এই ভূমিতে অ্যাক্টিভ পাওয়ার, লম্বতে রিঅ্যাক্টিভ এবং অতিভুজে অ্যাপারেন্ট পাওয়ার। এখন তোমার কোশ্চেন হতে হবে, ভাই আপনি তো অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ারই বললেন না, কিন্তু এখানে ত্রিভুজ অঙ্কন করলেন, সেখানে ভূমিতে অ্যাক্টিভ পাওয়ার লিখলেন, কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার কেন ভূমিতে লিখলেন না, বা অ্যাপারেন্ট পাওয়ার কেন বা অতিভুজে লিখলেন? কোশ্চেন আসাটাই স্বাভাবিক। তো আমরা কেন এখানে লিখলাম, কেন এটা লম্বতে লিখলাম, ভূমিতে লিখলাম না, এই তিনটা পাওয়ার কি সবই আমরা জানবো এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সর্বপ্রথম আমরা আলোচনা করবো অ্যাক্টিভ পাওয়ার নিয়ে। অ্যাক্টিভ পাওয়ার কি? অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কোনো সার্কিটের প্রকৃত যে পাওয়ার ব্যয় হয় তাকে অ্যাক্টিভ পাওয়ার বা প্রকৃত পাওয়ার বলা হয়। একে রিয়েল পাওয়ারও বলা হয়। অ্যাক্টিভ পাওয়ার কি আমরা যদি আরও ভালোভাবে বুঝতে চাই, তো ধরো একটা সার্কিট আমরা অঙ্কন করি। এটা সেই সার্কিট এখানে একটা বাল্ব দিলাম এবং এই সার্কিটের এখানে আমরা একটা সোর্স দিলাম, সোর্স কানেকশন করলাম। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এই যে সার্কিটটা আমরা সংযোগ করলাম, এই সার্কিটে এই যে সাপ্লাই দিলাম এখানে যে সাপ্লাই দিলাম, এই সাপ্লাইয়ের যতটুকু অংশ বা যে পরিমাণ অংশ এই লাইটটা আলোতে পরিণত করতে পারবে তাকেই প্রকৃত পাওয়ার বলবো। কি বললাম? এই সাপ্লাই যতটুকু অংশ লাইটে পরিণত হবে সেটা হচ্ছে প্রকৃত পাওয়ার। প্রকৃত পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে ওয়াট বা কিলোওয়াট। আর এই প্রকৃত পাওয়ার নির্ণয় সূত্র হচ্ছে পি ইকুয়াল টু ভিআই কস থিটা। তো দেখো, এখানে যে আমরা যে সাপ্লাই দিলাম, এখানে কোনো ফেজ কোণ নয়, অর্থাৎ ভোল্টেজ ও কারেন্ট একই ফেজে আছে। যেহেতু ভোল্টেজ ও কারেন্ট একই ফেজে আছে আর এখানে কোনো ফেজ কোণ নাই, তাই পাওয়ার ত্রিভুজে বা পাওয়ার ট্রায়াঙ্গেলে সবসময় অ্যাক্টিভ পাওয়ার ভূমিতে হয়। তো অ্যাক্টিভ পাওয়ার কেন ভূমিতে হয় বুঝতে পারছি, কারণ এটা মধ্যে কোনো ফেজ কোণ থাকে না, ভোল্টেজ ও কারেন্ট একই ফেজে থাকে। তো এখন আসো রিঅ্যাক্টিভ পাওয়ার কি, আমরা সেটাতে চলে যাই। রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কোনো সার্কিটে ভোল্টেজ ও কারেন্টের উলম্ব উপাদানের আই সাইন থিটার গুণফলকে রিঅ্যাক্টিভ পাওয়ার বলে। রিঅ্যাক্টিভ পাওয়ারকে ইউজলেস পাওয়ার বা ফেরতযোগ্য পাওয়ার বলা হয়। এখন তুমি প্রশ্ন, রিঅ্যাক্টিভ পাওয়ারকে কেন ইউজলেস পাওয়ার বা ফেরতযোগ্য পাওয়ার বলা হয়? এটা বোঝার আগে তোমাদের বুঝতে হবে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি। রিঅ্যাক্টিভ পাওয়ার হলো কোনো সার্কিটে যদি শক্তি সঞ্চয় করে রাখে, ইন্ডাক্টর ক্যাপাসিটির মতন কোনো ডিভাইস সংযুক্ত থাকে এবং সাপ্লাই দেওয়ার পর সেটা কিছু পরিমাণ শক্তি সঞ্চয় করে রাখে, এবং যখন সার্কিটটা ডিসচার্জ হয় সেই সঞ্চিত শক্তি আবার সোর্সে ফেরত আসে, তাহলে সেটাকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার বা ইউজলেস বা ফেরতযোগ্য পাওয়ার বলা হয়। এটাকে যদি আমি আরও ভালোভাবে বলি, তো ধরো একটা সার্কিট, এখানে একটা ইন্ডাক্টর সংযোগ আছে সাপোজ, এবং এখানে একটা ক্যাপাসিটর, ক্লিয়ার, এবং এখানে একটা সোর্স দেওয়া আছে। কী দেওয়া আছে? সোর্স। এখন এখানে আমি সাপ্লাই দেওয়ার পরে এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কিছু পরিমাণ শক্তি সঞ্চয় করে রাখছে। কী পরিমাণ? কিছু পরিমাণ। এবং যখন এই সার্কিটটা ডিসচার্জ হবে তখন এই সঞ্চিত শক্তি আবার সোর্সে ফেরত আসবে লোড থেকে। যেহেতু এই শক্তি আবার সোর্সে ফেরত আসছে, অর্থাৎ আমি যে শক্তি ব্যবহার করছি সেটা আবার ফেরত পাইছি, তাই এটাকে ফেরতযোগ্য পাওয়ার বলা হয়। বুঝতে পারছি? আর আমি যে শক্তিটা এখানে ব্যবহার করলাম, এরা যে শক্তি সঞ্চয় করে রাখছে, এই শক্তিটা তারা কোনো জায়গায় ব্যবহার করে নেই। যখন সার্কিট ডিসচার্জ হয়েছে তখন এই যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর যে শক্তি সঞ্চয় করে রাখছে, এই সঞ্চিত শক্তি আবার সোর্সে ফেরত আসছে, কিন্তু কোনো জায়গায় ব্যবহৃত নেই। যেহেতু এই শক্তি কোনো জায়গায় ব্যবহার হচ্ছে না, তাই এটাকে বলা হয় ইউজলেস পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি বুঝছে? আর রিঅ্যাক্টিভ পাওয়ার যেহেতু ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের কথা আসছে, তাই এটার মধ্যে কী থাকে? ফেজ অ্যাঙ্গেল। কী থাকে? ফেজ অ্যাঙ্গেল। যেহেতু ফেজ অ্যাঙ্গেল থাকে, আর আমরা কাকে বলতে সংজ্ঞা তো দেখলাম, এখানে কি বলছে? উলম্ব উপাদানের আই সাইন থিটা। আর সাইন থিটার সূত্র কি? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। যেহেতু মানে অতিভুজ বলতেছে, যেহেতু এটা ইম্পিডেন্স ত্রিভুজের মতনই কিছুটা, অর্থাৎ আমি পাওয়ার ত্রিভুজ অঙ্কন করি, পাওয়ার ত্রিভুজের এখানে থাকতেছে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, কারণ এখানে কস থিটা, এখানে কোনো কি নেই, ফেজ ডিফারেন্স নেই। আর রিঅ্যাক্টিভ পাওয়ারের মধ্যে যেহেতু ফেজ ডিফারেন্স আছে, তাই এটা অবশ্যই লম্বতে যাবে। আশা করি বুঝতে পারছি কেন অ্যাক্টিভ পাওয়ার ভূমিতে এবং রিঅ্যাক্টিভ পাওয়ার লম্বতে থাকে। আর রিঅ্যাক্টিভ পাওয়ারকে প্রকাশ করা হয় কিউ বা পিআর দ্বারা, এবং এর একক হচ্ছে ভার বা কিলো ভার। আর রিঅ্যাক্টিভ পাওয়ার সূত্র হচ্ছে পি ইকুয়াল টু ভিআই সাইন থিটা। আর পাওয়ার ত্রিভুজের রিঅ্যাক্টিভ পাওয়ার অবস্থান হচ্ছে লম্বতে, কারণ এর মধ্যে ফেজ ডিফারেন্স থাকে। এখন আসো অ্যাপারেন্ট পাওয়ার। সর্বশেষ পাওয়ার হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ারকে কোনো সার্কিটে ভোল্টেজ ও কারেন্টের গুণফলকে অ্যাপারেন্ট পাওয়ার বলা হয়। এস দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে ভার এম্পিয়ার বা কিলো ভার এম্পিয়ার। এটা নির্ণয় সূত্র হচ্ছে ইকুয়াল টু ভিআই, অর্থাৎ ভোল্টেজ ও কারেন্টের গুণফল। তো অ্যাপারেন্ট পাওয়ার কি এটা বোঝার আগে আমি এমন একটা উদাহরণ দিই, যেটার মাধ্যমে অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার তিনটা তোমরা ইজিলি মনে রাখতে পারবে। তো ধরো একটা হচ্ছে গ্লাস, সেই গ্লাসে আমি বিয়ার ডাললাম।
না বিয়ার দামি জিনিস হয়ে যায় 7 আপ দিই আমরা। তো ধরো 7 আপ, না 7 আপ দিলে আবার আমার যে ব্রাজিল ফ্যানরা আছে তারা আবার বলবে তাদের মজা করতেছে 7 আপ না ক্লেমন। তো ধরো একটা গ্লাসে আমি ক্লেমন ঢালাম, ক্লেমন ঢালার পর এতটুক যে একটা গ্লাসে এই এতটুকু অংশ ধরো ক্লেমন আছে, আর এই যে উপরের অংশটা সেটা হচ্ছে যে ঝাঁজটাকে আমরা বলি সেই বাষ্পীয় কণিকা, এবং পুরোটা মিলে গ্লাসটা ভরলো। তো এই গ্লাসের যতটুকু ক্লেমন আছে এই এতটুকু অংশ, এটা হবে অ্যাক্টিভ পাওয়ার। ধরো এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, কি বললাম, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। এই যে ঝাঁজটা আছে এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা অ্যাক্টিভ পাওয়ার, কারণ অ্যাক্টিভ পাওয়ার কি যতটুকু অংশ ব্যবহার হয় সার্কিট সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, তো এতটুকু আমরা গ্রহণ করবো তো অ্যাক্টিভ পাওয়ার। এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার কি এটা কোনো জায়গায় ব্যবহার হয় না এবং এটা সার্কিটে অর্থাৎ সোর্সে আবার ফেরত আসে, যেহেতু এটা কোনো জায়গায় ব্যবহৃত হয় না তাই এটা রিঅ্যাক্টিভ পাওয়ার। কিন্তু 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 এটা ছাড়া আমরা ক্লেমনকে একটা কোমল পানীয় বলতে পারবো না, যেহেতু আমরা এটা খাবো না, কিন্তু এটা ছাড়াও কোমল পানীয় তৈরি হবে না, তো এটা কি বলবো, রিঅ্যাক্টিভ পাওয়ার। আর এই যে অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার পুরোটাকে আমরা বলবো অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ার। তো বুঝতে পারছি। তো দেখো ইম্পিডেন্স ত্রিভুজ সেমি কথা একই কথা বলতেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তো অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে এই অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের গুণফল। আর আমরা কি পিথাগোরাসের সূত্রতে জানি অতিভুজ স্কোয়ার এগুলো লম্ব স্কোয়ার অর্থাৎ প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ যা হবে স্কোয়ার করলে লম্ব এবং ভূমি যোগ করে স্কোয়ার করলে সেম মানই আসবে। তো অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারকেই মূলত বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার। তো আশা করি পাওয়ারের আর কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবো। এখন আমরা দেখবো পাওয়ারের ওয়েভ। এখন আমরা পাওয়ার ওয়েভ কি এটা কীভাবে অঙ্কন করতে হয় সেটা দেখবো। তো দেখো রেজিস্টর, আমরা কি জানি রেজিস্টর, বিশুদ্ধ রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ ও কারেন্ট একই ফেজে থাকে। তো পাওয়ার ওয়েভ অঙ্কন করতে হয় সর্বপ্রথম আমাদের যা অঙ্কন করতে হবে সেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এভাবে দাগ দিতে হবে, এবং এখানে দিব আমরা টি সময়। আর যেহেতু পাওয়ার ওয়েভ অঙ্কন করবো, তো পাওয়ার ওয়েভ অঙ্কন করতে হলে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার তিনটারই আমাদের দরকার হবে। তো ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার। তো দেখো পাওয়ার ওয়েভে আমি কি বলছি, ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকে। তো সর্বপ্রথম আমরা কি জানি, ভোল্টেজ একবার প্লাসে একবার মাইনাস এভাবে চলাচল করে। তো ভোল্টেজ আমরা দিলাম, তারপরে আসো কারেন্ট, যেহেতু ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকবে এবং এদের আপাতত কোনো মানের পার্থক্য থাকবে তাই একটু নিচের থেকে আমরা কারেন্টটা দেবো। তো ধরো এটা হচ্ছে কারেন্ট, ক্লিয়ার। এখন আমরা এর পাওয়ার হিসাব করব। তো দেখো আমরা ভেঙে ভেঙে নিব, সর্বপ্রথম আমরা এতটুক নিব, তারপরে এতটুক। তো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ভি এবং এটা হচ্ছে আমাদের কারেন্ট আই। তো আসো আমরা কি জানি, ভোল্টেজ সমান সমান পাওয়ার সমান সমান পি ইকুয়াল টু ভিআই। আমরা যেহেতু সর্বপ্রথম এতটুক নিব, তো ধরো ভোল্টেজের মান আমি এখানে ধরলাম হচ্ছে +5 সাপোজ, এবং কারেন্টের মান ধরলাম +2। এদের যোগফল কত আসবে, গুণফল +10, মান কি আসছে প্লাস, অর্থাৎ কোথায় হবে, উপরে যেহেতু প্লাস তো পাওয়ারের ডায়াগ্রামটা সবার উপরে চলে যাবে এবং সেটা হচ্ছে প্লাস, এটাকে আমরা ভরে দেবো, তোমরা ভরে নিও। তারপরে আসো আরেকটা, এটা হচ্ছে পি ইকুয়াল টু ভিআই এতটুকুর জন্য। তো ভোল্টেজ এখানে কি মাইনাস, দেখো যেহেতু নিচে নামছে ভোল্টেজ কী হবে মাইনাস, তো -5, আর এখানে কারেন্টও কি নিচে নামছে তো কী হবে মাইনাস, তো -2। তো যদি আমি গুণ করি তাহলে +10, তো কি আসলো +10। তো ওয়েভ ডায়াগ্রামটা কী হবে পাওয়ারের উপরে, দুটো সমান হবে। তো আমি এটা কি বুঝলাম যে রেজিস্টিভ পাওয়ারের ক্ষেত্রে মান যাই আসুক যাই হোক এটা সবসময় পজিটিভ মানই দেবে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। তো রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে সবসময় কী হবে পজিটিভ মান আসবে এবং এটাকে আমরা অ্যাক্টিভ পাওয়ারও বলতে পারি। দেখো ইন্ডাক্টর কি সবসময় ডিসিতে নয় এসিতে সংযোগ করতে হয় এবং ইন্ডাক্টরের কারেন্ট কি ল্যাগিং হয়। তো ইন্ডাক্টর অঙ্কন করতে হলে বা ইন্ডাক্টর ওয়েভ ডায়াগ্রামও সর্বপ্রথম রেজিস্টরের মতনই সব থাকবে। এটা হবে টি, যেহেতু পাওয়ার ওয়েভ হবে তো পাওয়ার ওয়েভ অঙ্কন করতে ভি, আই এবং পি তিনটারই ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার তিনটেই লাগবে আমাদের। তো সর্বপ্রথম আমরা যদি ভোল্টেজের গ্রাফ অঙ্কন করি সেটা কিছুটা এরকম হবে। আর যেহেতু এটা ইন্ডাক্টর 90 ডিগ্রি পিছন থেকে কারেন্ট যাত্রা শুরু করবে, অর্থাৎ এখান থেকে এবং এখানে শেষ করবে। তো আমি একটু ভালোভাবে অঙ্কন করি এই জায়গাটা। তো এখন কোনটা ভোল্টেজ এবং কোনটা কারেন্টের ওয়েভ ডায়াগ্রাম বা কোনটা কারেন্টের গ্রাফ সেটা আমরা দেখাই। তো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, আর এটা হচ্ছে আমাদের কারেন্ট আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি। যেহেতু এটা ইন্ডাক্টর 90 ডিগ্রি মাইনাস হবে অর্থাৎ ল্যাগিং হবে, তো -90, ক্লিয়ার। এখন আসো আমরা হিসাব করবো হইতেছে এর পাওয়ার। তো ধরো আমরা ভেঙে ভেঙে করি, সর্বপ্রথম আমরা এতটুকু হিসাব করব, তারপরে এতটুক, তারপরে এতটুক, তারপরে এতটুক, ক্লিয়ার। তো আমরা ওই যে সেম প্রসেস, পাওয়ার নির্ণয়ের সূত্র কি, পি ইকুয়াল টু ভিআই। আমরা এখানে মান ধরে নেব, যদি গ্রাফ উপরে থাকে মাইনাস নিচে থাকলে প্লাস।
তো আমরা এতটুকু হিসাব করলাম। তো এতটুকু দেখো যদি আমি হিসাব করি, তো এখানে কি আছে, ভোল্টেজ, ভোল্টেজ কি আছে, প্লাস আছে, তো +5 ইন্টু এখানে কারেন্ট দেখো নিচে থেকে শুরু করছে, তো -2। এখানে প্লাস বা মাইনাস মানে আমি যে 5 বা 2 ব্যবহার করছি এটা জাস্ট একটা সংখ্যা, আমি ধরে নিচ্ছি, তুমি যে কোনো সংখ্যা নিতে পারো, কিন্তু প্লাস মাইনাসটি ঠিক রাখো। তো প্লাস মাইনাস +5 -2 যদি গুণ করি কত মান আসতেছে, -10। তো কোন দিকে যাবে, পাওয়ার নিচের দিকে, তো এটা হচ্ছে আমাদের নিচের দিকে, পাইছি। তারপরে আসো এতটুক, তো দেখো এতটুকের মধ্যে P = VI যে সূত্র আমি ইউজ করি, VI এখানে ভোল্টেজ এবং কারেন্ট দুইটা উপরের দিকে আছে অর্থাৎ প্লাস, তো +5 ইন্টু +2 অর্থাৎ +10। তো এর পাওয়ার ডায়াগ্রাম হবে কিছুটা এরকম। তারপর আসো শুধু দেখো এখানে ভোল্টেজ আসতেছে -5 এবং কারেন্ট আসতেছে +2, তো কত মান আসছে, -10। তো এই ডায়াগ্রামটা হবে এইদিকে মাইনাস। তো কীভাবে প্লাস মাইনাস হচ্ছে, কীভাবে উপরে নিচে নামতে, আশা করি বুঝতে পারতেছো। এখন আসো সর্বশেষ পার্ট, এতটুক থেকে এতটুক। তো দেখো এই অংশের মধ্যে উপরে আমার কিছুই নেই, যা আছে সব নিচে। তো P = VI সূত্রে আমি যাই, P = VI অর্থাৎ -5 ইন্টু -2 অর্থাৎ +10, অর্থাৎ এই ডায়াগ্রামটা হবে এইদিকে। তো কেন প্লাস উপরে উঠতেছে নিচে নামতেছে, পাওয়ার ডায়াগ্রাম বুঝতে পারছো। দেখো ক্যাপাসিটরও এসিতে সংযোগ করতে হয়, ডিসিতে নয়। তো ক্যাপাসিটরে যদি আমরা এখন ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করি, পাওয়ার ওয়েভ, তো সেম প্রসেস যাবে। এটা হবে টি, এটা হচ্ছে ভি, আই এবং পি, যেহেতু তিনটাই দরকার পাওয়ার ওয়েভ অঙ্কন করতে হয়। তো সর্বপ্রথম কী যাবে, ভোল্টেজ, তো ভোল্টেজ দিলাম। আর তারপরে যাবে কারেন্ট। কারেন্ট ইন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়, লিডিং হয়, অর্থাৎ উপর থেকে শুরু করবে কারেন্ট তার যাত্রা। তো এখানে ভালোভাবে অঙ্কন করি, তো বুঝতে পারছি এখন কোনটা কারেন্টের ওয়েভ এবং কোনটা ভোল্টেজের ওয়েভ, সেটা আমরা এখন নির্দিষ্ট করি। তো এটা হচ্ছে আমাদের সেই ভোল্টেজ, ভি = VM sin ωt, এবং এটা হচ্ছে আমাদের কারেন্ট, I = IM sin ωt। যেহেতু এটা ক্যাপাসিটর, তো এখানে কী হবে, লিডিং হবে, তো +90°। তো ক্লিয়ার। এখন আসো ওয়েভ হিসাব। তো সর্বপ্রথম আমরা এতটুকু হিসাব করব, তারপরে এতটুক, তারপরে এতটুক, তারপরে আবার এই পুরাটা, বুঝতে পারছি। তো আসো আমরা সেই P = VI সূত্র ইউজ করি। তো P = VI পাওয়ার, তো দেখো এখানে দুইটাই প্লাস, মানে পাওয়ার এবং কারেন্টের ওয়েভ ডায়াগ্রাম দুইটাই উপরে আছে, তো +5 ইন্টু +2। আবার বলতেছি +5 +2 আমি ধরে নিছি, তোমরা যে কোনো মান ধরতে পারো। তো মান আসছে +10, অর্থাৎ এটা উপরের দিকে হবে প্লাস। তারপরে আমরা এতটুকু হিসাব করো, তো এতটুকুর মধ্যে দেখো আস্তে আস্তে প্লাস এবং ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভ দুইটা নিচের দিকে, তো মাইনাস, তো -5 ইন্টু মাইনাস, সরি না, দুইটা উপরে নিচের দিকে না, শুধু কারেন্ট নিচের দিকে এবং ভোল্টেজ উপরে দিকে। তো ভোল্টেজ হবে প্লাস এবং কারেন্ট হবে মাইনাস, তো আস্তে আস্তে মাইনাস কত, 10। তো ওয়েভ ডায়াগ্রাম নিচের দিকে। তারপর এতটুকু হিসাব করো, এতটুকুর মধ্যে দেখো P = VI, এবং দেখো ভোল্টেজ এবং কারেন্ট এটা দুইটাই নিচে, এই যে ভোল্টেজ এবং কারেন্ট দুইটা নিচে, তো -5 ইন্টু -2 +10, উপরে চলে যাবে এটা প্লাস। তো সর্বশেষ এতটুকুর মধ্যে আবার P = VI। তো এর মধ্যে দেখো যে ভোল্টেজের যে ওয়েভটা আছে, কারেন্টের ওয়েভটা প্লাস এবং ভোল্টেজের ওয়েভটা মাইনাস, তো -5 ইন্টু +2 = -10, তো এটা নিচের দিকে। তো আশা করি বুঝতে পারছি ইন্ডাক্টর, ক্যাপাসিটর বা রেজিস্টরের ওই পাওয়ার ওয়েভ কি, অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার কি। তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং তারপরে আমরা এই অধ্যায় করতে মূলত যে সূত্রগুলো প্রয়োজন তা আমরা সেকেন্ড সেমিস্টার সার্কিট 1 বই শিখে এসেছি। তো এই অধ্যায় সেরকম কোনো সূত্রও নাই, তারপর আমি ম্যাথ করিয়ে দেবো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।